হিউম্যান বডিতে ডাইজেশন মুখের থেকে স্টার্ট হয়, নাকি পেটের থেকে। এই যে শুধু মিষ্টি খেলেই দাঁত খারাপ হবে না, রাইস, এই পর্যন্ত কি চিপস, রুটি, আপনার ফ্রুটস, ইভেন ফ্রুটস, কেন কি যেগুলো মিষ্টি ফল, খুব শোনা যায় স্কেলিং, অনেকের কাছে এটাও শোনা যায় যে স্কেলিং বেশি করলে নাকি দাঁতের জন্য ক্ষতিকর বা স্কেলিং বেশি করা ভালো নয়। তো স্কেলিং ট্রিটমেন্টটা কখন করা উচিত বা এটা কি সত্যিই বেশি করলে ক্ষতিকর? নিমের দাঁতনটা এক্স্যাক্টলি আমি বলবো টু সাইডেড বুলেট, মানে দুদিকেই এফেক্ট করতে পারে, যতটা পজিটিভ ততটা নেগেটিভ। তো কোনো মহিলা যখন প্রেগনেন্ট থাকে সে সময়কার তার ফুড হ্যাবিট কি তার যে বাচ্চা আসতে চলেছে সে বাচ্চার ডেন্টাল হেলথের উপর এফেক্ট ফেলতে পারে? প্রেগনেন্সিতে বিশেষ করে ফিমেলসদের জন্য এফেক্ট করে, সেটা হলো অ্যালকোহল ইন এনি ফর্ম, আচ্ছা, স্মোকিং ইন এনি ফর্ম। অ্যাডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলায় একটা কথা আছে যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা উচিত। আক্ষরিক অর্থে আজকের এপিসোডে আমরা কিন্তু দাঁত নিয়ে কথা বলবো, দাঁতের হেলথ নিয়ে কথা বলবো, কিভাবে আমরা আমাদের দাঁতকে ভালো রাখতে পারি বা দাঁতে কোনো সমস্যা হলে কি ধরনের ট্রিটমেন্ট দিয়ে আমরা সেই সমস্যাগুলোকে দূর করতে পারি। আর এই আলোচনাগুলি করার জন্য আজকে অ্যাডভাইজার টক্সে আমাদের সঙ্গে যিনি আছেন তিনি শিলিগুড়ি শহরের প্রসিদ্ধ ডেন্টিস্ট মিস্টার দীপ ধর। তো ডক্টর দীপ ধর, আপনাকে আমাদের টেডভাইজার টক্সের আজকের অনুষ্ঠানে স্বাগত জানাই। তো প্রথমেই স্যার আমি যেটা বলতে চাইবো যে আমরা প্রচুর মিথ দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, এবং যেটা সবচেয়ে প্রচলিত মিথ যে কখন ব্রাশ করা উচিত। কেউ বলছে সকালে একবার রাতে একবার করা উচিত, কেউ বলছে রাতে না করলেও হচ্ছে। এবার সকালেরটা নিয়েও কনফিউশন আছে, কেউ বলছে ঘুম থেকে উঠে করা উচিত, কেউ বলছে ব্রেকফাস্টের পরে করা উচিত। তো অ্যাজ আ ডেন্টিস্ট আপনি কি সাজেস্ট করেন আমাদের কখন ব্রাশ করা উচিত? ওকে, ব্রাশিংটা নিয়ে মিথ না বাস্ট করে আমি প্রথমেই বেসিক্যালি যেটা বলবো, লেমেন টার্মে যেটা বলবো সেটা হলো যে কিছু সায়েন্স আছে যেগুলো আমরা যদি মেনটেন করতে পারছি, আমাদের কোনো মিথ বা কোনো ভিডিও ইউজ করার দরকার পড়বে না। প্রথম জিনিস, যে ব্রাশিংটা কেন দরকার? ব্রাশিংটা দরকার আমাদের দাঁতে যেগুলো প্লাক আছে, বেসিক্যালি ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া যেন এফেক্ট না করতে পারে। তো ব্যাকটেরিয়াটা মুখের মধ্যে 24 আওয়ার প্রেজেন্ট, সবার 110% সবার মুখেই আছে, কিন্তু অনেকের ব্যাকটেরিয়াটা এফেক্ট করতে পারে, অনেকের এফেক্ট করতে পারে না। কাদের এফেক্ট করতে পারে? যখন ফুড পার্টিকেলস, যখন খাবারটা দাঁতের মধ্যে লেগে আছে আর ওই জিনিসটাকে ব্যাকটেরিয়া ইউজ করছে, ডাইজেস্ট করে যখন অ্যাসিড রিলিজ করছে, ওই অ্যাসিডটা দাঁতটাকে এফেক্ট করছে। ব্যাকটেরিয়া কোনোদিনও দাঁতকে খায় না, ব্যাকটেরিয়ার বাই প্রোডাক্ট যেই অ্যাসিডটা, ওই টক্সিনটা দাঁতটাকে ড্যামেজ করে। কেন কি অ্যাসিডটা মিনারেলাইজড দাঁতটাকে, আমাদের দাঁত বেসিক্যালি 96% মিনারেল কন্টেন্ট আর অর্গ্যানিক কন্টেন্ট 4%। তো যখন ওই মিনারেল কন্টেন্টের সাথে অ্যাসিড রিয়্যাক্ট করে, যেরকম অন্য কোনো জিনিস ধাতুর সাথে রিয়্যাক্ট করে, এক্স্যাক্টলি সেইভাবেই রিয়্যাক্ট করে দাঁতটাকে নষ্ট করে। তো যার জন্য 3-4টা জিনিস আমাদের যদি আমরা মেনটেন করতে পারছি, তাহলে কোনো দিনও ডেন্টিস্টের কাছে যেতে হবে না, বা অ্যাটলিস্ট ডেন্টাল বিল অনেক বড় হয়ে উঠবে না। প্রথম জিনিস হলো দাঁতে পিএইচটা মেনটেন করা। তো ডেফিনেটলি পিএইচ হলো পাওয়ার অফ হাইড্রোজেন। বেসিক্যালি পিএইচ আমাদেরকে বোঝায় যে জিনিসটা কতটা আমাদের অ্যাসিড বা কতটা বেসিক অ্যালকালাইন হচ্ছে। তো যখন পিএইচ 5.5-এর নিচে ড্রপ করে যায়, তখনই আমাদের ব্যাকটেরিয়া অ্যাক্টিভ হয়ে যায়, তখন খুব বেশিভাবে এফেক্ট করতে পারে দাঁতকে। যার জন্য সবসময় আইডিয়াল পিএইচ হলো নিউট্রাল পিএইচ বা অ্যাবাভ 5.5, তখন ব্যাকটেরিয়াল অ্যাক্টিভিটি লোয়েস্ট থাকে।
আচ্ছা তো যখন আমরা কোনো খাবার খাচ্ছি, স্পেশালি আমাদের ইন্ডিয়ান ডায়েটে কার্বোহাইড্রেট মেজর রোল প্লে করে। রাইট কার্বোহাইড্রেট যদি আমরা ব্রেক ডাউন করছি, তাহলে কার্বোহাইড্রেট ব্রেক ডাউন হচ্ছে সুগারসের মধ্যে রাইট কেমিক্যালি। আর সুগারটা যদি ব্রেক ডাউন করা হয়, তো গ্লুকোজ, ফ্র্যাক্টোজ, সুক্রোজ, ল্যাকটোজ, অনেক রকমের ভেরিয়েন্ট আছে। এই জিনিসগুলো আমাদের যে থুতুটা আছে, সালাইভা, এটা আমাদের কার্বোহাইড্রেট ব্রেকডাউন করতে সক্ষম। আচ্ছা তো হিউম্যান বডিতে ডাইজেশন মুখের থেকে স্টার্ট হয়, নাকি পেটের থেকে। তো যখন আমাদের এনজাইমটা কার্বোহাইড্রেট ব্রেকডাউন মুখেই করে দিয়েছে, ব্যাকটেরিয়ার জন্য একটা কার্বোহাইড্রেট ডাইজেস্ট করা খুব ডিফিকাল্ট। কিন্তু যখন ও একটা বাই প্রোডাক্ট পাচ্ছে, গ্লুকোজ বা সুক্রোজ, তখন সেটা তার জন্য ডাইজেস্ট করাটা খুবই ইজি, একদম ছোট্ট মলিকিউল পেয়ে যাচ্ছে। তো সেকেন্ড মিথ এখানে আমরা বাস্ট করতে পারি যে শুধু মিষ্টি খেলেই দাঁত খারাপ হবে না। রাইস, এই পর্যন্ত কি চিপস, রুটি, আপনার ফ্রুটস, আচ্ছা ফ্রুটস খেলেও দাঁত খারাপ হতে পারে? ইভেন ফ্রুটস, কেন কি যেগুলো মিষ্টি ফল, আচ্ছা তো মিষ্টি ফলেও বেসিক্যালি সুক্রোজ বা ফ্র্যাক্টোজ আছে, ইকুয়ালি এফেক্ট করবে। তো এইগুলো জিনিস দাঁতকে আমাদের এফেক্ট করতে পারে। তাছাড়া মানে জেনারেলাইজড আর কোনো ফুড আইটেমসে যাচ্ছি না, আমরা কোনো স্টেপল ফুড খাচ্ছি, জাঙ্ক হোক বা হোমমেড ফুড, কার্বোহাইড্রেট বড় রোল প্লে করছে আলটিমেটলি। হ্যাঁ, কিছু স্পেসিফিক ফ্রুটস আছে যেগুলোতে কার্বোহাইড্রেট বা সুগার কন্টেন্ট নেই, যেমন অ্যাভোকাডো হয়ে গেল। তাছাড়া আমাদের যে ওয়াটারি ফ্রুটস, যেমন জামরুল হয়ে গেল, জামরুলে কোনো সেরকম সিভিয়ার সুগার কন্টেন্ট নেই। তো যেই জিনিসগুলোতে কার্বোহাইড্রেট বা সুগার কন্টেন্ট আছে, যখন আমরা সেটা ইনজেস্ট করছি, তো ফার্স্ট স্টেপ হয়ে গেল যে আমরা ইনজেস্ট করেছি, ব্রেকডাউন হয়ে গেছে। এখন অনেকেই আমাদের প্যারেন্টস বা গার্জিয়ান বলে থাকে যে খাওয়ার পর কুলকুচি করে বা ফিঙ্গার ব্রাশিং, হাত দিয়ে ভালো করে ক্লিন করে নিতে। কেন? যদি তখন ফুড পার্টিকেলসগুলো ক্লিয়ার আউট, ওয়াশ আউট হয়ে যাচ্ছে, কোনো রকম ব্যাকটেরিয়া কিচ্ছু এফেক্ট করতে পারবে না। কেন কি ব্যাকটেরিয়ার মিডিয়াম দরকার, যেটাতে ওরা নিজেকে ইউজ করে, মানে ফুডটা ইনজেস্ট করে মাল্টিপ্লাই করতে পারবে। কিন্তু যখন সেই মিডিয়ামটা পাচ্ছে না, তো তখন ব্যাকটেরিয়া মাল্টিপ্লাই করতেই পারছে না। তো যার জন্য তো ফার্স্ট স্টেপ হলো যে খাওয়ার পর ইমিডিয়েট যদি আমরা থরো রিন্স করে, ভালো করে কুলকুচি করে বা ফিঙ্গার ব্রাশিং করে দাঁত থেকে লেগে থাকা ফুড পার্টিকেলসগুলো সরিয়ে নিতে পারি, ফার্স্ট স্টেপ আমরা সিকিওর। আচ্ছা নেক্সট স্টেপ, হ্যাঁ, এইটা অনেকেই ইউজ করে যে কোনো পিন বা টুথপিক দিয়ে আমি খাবার যেটা লেগে আছে সেটা ক্লিন করব। তো সেটা খাবার লেগে নেই, সেটা খাবার আটকে আছে। খাবার লেগে থাকা টুথ সারফেসে আর আটকে থাকা, এই দুটোর মাঝখানে তফাৎ আছে। যদি খাবার আটকে আছে, যার মানে দুটো দাঁতের মাঝখানে গ্যাপ আছে। হয়তো সেই গ্যাপের কারণ ডিকে হতে পারে, যে অলরেডি দাঁতটা ড্যামেজ হওয়া স্টার্ট হয়ে গেছে, মানে ওখানে একটা গ্যাপ অলরেডি তৈরি হচ্ছে হ্যাঁ ব্যাকটেরিয়ার কারণে। হ্যাঁ, তো হয়তো সেই স্টেপটা অলরেডি চলে এসছে। দ্বিতীয় জিনিস যেটা হতে পারে যে ন্যাচারাল গ্যাপিং, আমাদের অনেকেরই দাঁতের মাঝখানে গ্যাপিং থাকে, তো সেই গ্যাপিং এর জন্য হতে পারে। থার্ড পসিবিলিটি এইটা হতে পারে যে দাঁতের অ্যালাইনমেন্টের ইস্যু আছে, মানে আগে পিছে আছে, তো গ্যাপ একটা চলে আসবে, ন্যাচারাল গ্যাপ একটা চলে আসবে। তো সেই কেসগুলোতে তখন টুথপিক বা কোনো রকমের ডেন্টাল ফ্লস যদি কেউ ইউজ করছে, ওয়েদার থ্রেড বা ওয়াটার ফ্লস, নো প্রবলেম, এইটা এতটা এফেক্ট করে না। কিন্তু কোনো রকম টুথপিক
পিন বা অন্য কোনো মিডিয়াম দিয়ে যদি ক্লিন করা হয় ওই গ্যাপটা বাড়বে, কোনোদিনও কমবে না, বা যেহেতু ওখানে একটা প্রেসার অ্যাপ্লাই করা হয়। হ্যাঁ কনস্ট্যান্ট প্রেশার অ্যাপ্লাই করা হচ্ছে, যার জন্য আগে যেমন থ্রেডেড ফ্লসটাকে খুব কমনলি প্রমোট করা হতো, কিন্তু তারপর ডিউ কোর্স অফ টাইমে আমরাই দেখেছি যে পেশেন্ট বুঝতে পারছে না যে কতটা প্রেশার দিয়ে টুথটাকে ক্লিন করতে হবে, তাতে অনেক সময় ব্লিডিং হয়ে যায়, ফ্লস ব্লিডিং হয়ে যায়, মাড়ি কেটে কেটে যায়, যাচ্ছে, right. দাঁত কেটে যাচ্ছে, কেন হুম। কি ফোর্স যদি বেশি ইউজ হচ্ছে, তো যেমন এক এক ড্রপ জলেও কিন্তু পাথর কেটে যায়, একদম। এক্স্যাক্টলি সেইভাবে যদি এক্সেসিভ ফোর্স ইউজ করা হচ্ছে ডিউ কোর্স অফ টাইমে টুথ ড্যামেজ হয়ে যায়, জাস্ট আমাদের ওরাল হাইজিন মেনটেন করতে গিয়ে। তো যার জন্য ওই সময় ডেফিনেটলি একবার নিয়ারেস্ট যে ডেন্টিস্ট বা ডেন্টাল প্রফেশনাল অ্যাভেলেবল আছে, জাস্ট একটা রেগুলার চেক আপ যে আমার এই গ্যাপের রিজনটা কি, যদি আমি রিজন জানছি তো আমি সিকিওর। কেন কি তার মধ্যে একটা জিনিস যেটা আমাকে আনসিকিওর করে দেয় সেটা হলো যদি অলরেডি ডিকে প্রেজেন্ট আছে, তাহলে আমি যতই মেনটেন করছি যে কোনো রকম খাবার আটকাবে না, আর যতই খাবার আমি ওয়াশ আউট করে দিচ্ছি, যখন একবার ডিকে আছে ওটা বাড়বে, সেটা বাড়বেই, তো ফার্দার যদি প্রবলেম। ট্রিটমেন্ট না করা হয় হ্যাঁ। ওটা বাড়বে। তো আমরা আবার ঘুরে ফিরে সেই আগের জায়গায় চলে আসি, তাহলে এত কিছুর পরে গিয়ে আমাদের ব্রাশটা কখন করা হ্যাঁ, উচিত? তো ব্রাশটা এইটাই, তো ব্রাশটা মেইনলি আফটার ফুড ইজ বেস্ট, কিন্তু যেটা আমাদের হ্যাবিট যে আফটার ফুড যদি আমরা ব্রাশ করি তাহলে স্কুল বা কিভাবে যাব, তো যার জন্য বিফোর ফুড ইজ ওকে, কিন্তু আইডিয়ালি যেহেতু যারা দুবার ব্রাশ করছে, এই জন্যই দুবার ব্রাশিংটা ইম্পর্টেন্ট। যদি আমি রাত্রে ব্রাশ করছি, যার মানে রাত্রে আমি অলরেডি পুরো মুখটা ক্লিন করে দিচ্ছি। হ্যাঁ, এখন সাইকোলজিক্যালি স্পিকিং আমরা ফ্রেশ ফিল করব না যতক্ষণ কোনো মিন্ট ফ্লেভার ভিতরে যাচ্ছে না, রাইট, রাইট। তো যার জন্য প্রত্যেকটা পেস্টেই কোনো রকম স্পিয়ারমিন্ট, পিপারমিন্ট বা কোনো ফর্ম অফ ফ্রেশনেসের জন্য থাকে। তো কিন্তু হ্যাঁ, আফটার ব্রাশিং ইজ বেস্ট, কিন্তু আফটার ফুড ব্রাশিং ইজ হ্যাঁ আফটার ফুড ব্রাশিং ইজ বেস্ট, বাট দেন এটা আমাদের একটা হ্যাবিটে পরিণত হয়েছে যে আমরা ব্রাশিং না করে ব্রেকফাস্ট কি করে করব, বা অনেকের লাইফস্টাইলও হয়তো পারমিট করে না। বাট আপনি যেটা বললেন যে আফটার ফুড করলে ভালো, আর মেইন যেটা আমাদের লক্ষ্য রাখতে হবে যাতে ফুড পার্টিকেলস জমা না হয়, বা খাওয়ার পরে আমরা যাতে ভালো করে রিন্স করছি মুখটাকে। এবার ব্রাশিংয়ের সাথে রিলেটেড আরেকটা কোয়েশ্চেন করব। আমরা যখন টুথপেস্টের অ্যাডগুলো দেখি, সেখানে একটা ব্রাশ ধরা হয় এবং তাতে একদম সুন্দর করে সাজিয়ে টুথপেস্টটা দেওয়া হয়। তো ব্রাশ করার জন্য ঠিক কতটা টুথপেস্ট নিলেই যথেষ্ট, বা ব্রাশে মানে আমাদের হেলদি দাঁতের জন্য কতটা টুথপেস্ট দিয়ে ব্রাশ করলে যথেষ্ট? আর এটা ডেমনস্ট্রেট করার জন্য আমি বলবো স্যার আমাদের এখানে ব্রাশ এবং টুথপেস্টের ব্যবস্থা করা আছে, আপনি আমাদের দর্শকদের জন্য দেখিয়ে দিন যে ব্রাশ করার জন্য ঠিক কতটা টুথপেস্ট নিলে যথেষ্ট। তো ব্রাশ করার জন্য যদি আমি প্রত্যেকটা ব্রাশ ঠিক এইভাবেই হয়, তো যদি আমরা এইভাবে দেখছি ক্রস সেকশনটা, তাহলে টুথপেস্টটা এইভাবে আসবে না, টুথপেস্টটা এইভাবে আসবে। ওকে, যতটা উইথ আমাদের ব্রাশের ঠিক ততটা টুথপেস্ট ইজ মোর দেন এনাফ। তো যদি ডেমনস্ট্রেট করা হয়, এতটা এনাফ? তাহলে আমরা অ্যাডে যেটা দেখি যে একদম এইখান থেকে শুরু করে এই অবধি নিয়ে আবার উপরে এভাবে ঘুরিয়ে দিচ্ছে। নট ইম্পর্টেন্ট, এটা শুধু ইস্থেটিক পারপাসের জন্য। আচ্ছা, কিন্তু জাস্ট এতটুকুই ব্রাশ, আই মিন টুথপেস্ট আমাদের জন্য এনাফ, মানে ক্লিন করার জন্য। হ্যাঁ, অনেকেই থিক ব্রাশ ইউজ করছে, তো যদি থিক ব্রাশ ইউজ করছে হয়তো আরেকটু টুথপেস্ট চলে আসবে, বাট টুথপেস্ট বেসিক্যালি যদি মাপটা নেওয়া হয় তাহলে 10 mm মানে 1 সেন্টিমিটারও
কম দরকার, লেস দেন আচ্ছা। 10 mm অফ টুথপেস্ট রিকোয়ার্ড। আচ্ছা, এবার যেহেতু আপনার হাতে ব্রাশটা আছে, আমাদের কাছে আমরা সোশ্যাল মিডিয়াতে এটাও দেখি যে এইভাবে ব্রাশ করা উচিত, এভাবে উচিত না, কেউ বলছে রাউন্ড রাউন্ড করা উচিত। তো এটায় কি সাজেস্ট করছেন যে পেস্ট কতটা নেওয়া উচিত, এটা তো হলো, এবার এটা নিয়ে সে ব্রাশটা কিভাবে, হোয়াট ইজ দ্য রাইট টেকনিক অফ ব্রাশিং? তো ব্রাশিংয়ের দুটো ইম্পর্টেন্ট টেকনিক আছে যেটা আমরা ইউজ করতে পারি ডিপেন্ডিং অন এজ গ্রুপ। কেন কি বাচ্চাদের মধ্যে আমাদের যে ফাইন মোটর স্কিলটা এতটা ডেভেলপ থাকে না, মেবি আফটার 10 years অফ এজ বা 12 years অফ এজ মোটর স্কিলস ডেভেলপ করে যায় বাচ্চার মধ্যে, কিন্তু একটা গ্রোয়িং কিড মোটর স্কিলস এত ভালো থাকে না, যার জন্য এই আপ ডাউন মোশনসে খুব প্রিসাইজ মোটর স্কিলস দরকার। আদারওয়াইজ ঠিক এইভাবে করতে গিয়ে মারি ড্যামেজ হতে পারে। হ্যাঁ। আর অ্যালং উইথ দ্যাট মাড়ির সাথে দাঁতও ড্যামেজ হয়ে যেতে পারে, তো ব্রাশ করতে গিয়ে আবার ফিলিং এর দরকার পড়ে গেল। তো সেটা যেন না হয় তার জন্য বাচ্চাদেরকে বলা হয় সার্কুলার মোশন। আচ্ছা, কেন কি বাচ্চারা ইজি। হ্যাঁ এই জিনিসটাকে খুব ইজিলি, কেন কি একটা বাচ্চা যখন হার্ডলি 6 month অফ এজ থাকে এই জিনিসটা করাটা খুব তাড়াতাড়ি শিখে যায়। Right. তো রাইট। সার্কেল বানানোটা বাচ্চার জন্য খুবই ইজি। তো আর তাছাড়াও যাদের নিউরোলজিক্যাল ইস্যুস আছে, যেমন হাত কাঁপছে বা আমাদের প্রবলেমস লাইক ডাউন সিনড্রোম বা কোনো রকম পালসি আছে, ইন দ্যাট কেস অলসো কেন কি ফাইন মোটর স্কিলস ডেভেলপ হয় না বা অনেক সময় লুজ করে যায়, তখনও সার্কুলার মোশনটাও বলা হয়, কারণ ওটা ইজি। হ্যাঁ। তো আদারওয়াইজ হ্যাঁ অ্যাডাল্টদের জন্য বা যারা কেপেবল, ভার্টিক্যাল স্ট্রোকস মানে উপর থেকে নিচে আসবে, আপার টুথের কেসে উপর থেকে নিচে আসবে আর নিচের টুথের কেসে নিচ থেকে উপরে যাবে। ওকে। সো ভার্টিক্যাল স্ট্রোকস। আর অ্যালং উইথ দ্যাট আরেকটা জিনিস আমি অ্যাড করব, সেটা হলো টাইমিং, কতটা সময় ব্রাশ করতে হয়। আচ্ছা। যদি আমরা প্রপার ব্রাশিং করছি 2 মিনিট 30 সেকেন্ডস একটা কোয়াড্রেন্ট, আমাদের 4টা কোয়াড্রেন্টে যদি মুখ ফেসটাকে ডিভাইড করতে পারি তাহলে 2 মিনিট ব্রাশিং ইজ এনাফ। যার জন্য যেগুলো মোটরাইজড টুথব্রাশ থাকে প্রত্যেকটা টুথব্রাশে, হয়তো অনেক টুথব্রাশে সার্কুলার মোশনে ক্লিনিং হচ্ছে, অনেকগুলোতে সনিক ভাইব্রেশন ইউজ করা হচ্ছে, আর অনেকগুলোতে স্ট্রোকস ইউজ করা হচ্ছে, কিন্তু টাইমার কিন্তু ইউনিভার্সালি, শুধু ইন্ডিয়াতে না, ইউনিভার্সালি 2 মিনিটসে সেট করা হয়। কেন তার মানে 2 মিনিটসের পর শুধু সাইকোলজিক্যাল খেলা হচ্ছে যে মানে আমার দাঁত ক্লিন হয় নাই কি, মানে আমার মেন্টাল স্যাটিসফ্যাকশন হয়। তার মানে 2 মিনিট ব্রাশিং করলে যথেষ্ট। এবং আপনি যে মোটরাইজড টুথব্রাশের কথা যেটা বললেন, মানে আমরা যেটাকে ইলেকট্রিক টুথব্রাশ বলে বেশি পরিচিত, হ্যাঁ, তো এই টুথব্রাশগুলো কি এফেক্টিভ, বা এটা কতটা ইউজ করলে ভালো? মোস্টলি যেটা মোটরাইজড টুথব্রাশ যেটা ভালো, সেটা আমি বলবো যে সার্কুলার থেকে অ্যাগেন সেম থিং, যদি সনিক ভাইব্রেশন বা ইয়ে আমাদের স্ট্রোকস যদি টুথব্রাশে আছে তাহলে ভালো। ডেফিনেটলি সার্কুলার মোশনে যেটা আছে সেটাও ফার বেটার দেন রং ব্রাশিং টেকনিক। কেন কি ডে ইন ডে আউট আমরা এরকম অনেক পেশেন্টই দেখেছি জাস্ট ইমপ্রপার ব্রাশিং টেকনিকের জন্য দাঁতটাকে হার্ম হয়ে গেছে, আর আচ্ছা। এত দূর পর্যন্ত হার্ম হয়েছে যে জাস্ট ব্রাশ করতে করতেই দাঁতটা ভেঙে গেছে। আচ্ছা, অনেকের কাছে আমি শুনেছি যে এই ইলেকট্রিক টুথব্রাশ একবার ইউজ করা শুরু করলে দেন সুইচ ব্যাক করাটা খুব ইজি হয়, নর্মাল টুথব্রাশে সুইচ ব্যাক করাটা খুব ডিফিকাল্ট হয়। এটা কি সত্যি যে একবার ইলেকট্রিক টুথব্রাশ ইউজ করা শুরু করলে আমাকে ইলেকট্রিকই ইউজ করতে হবে? না না সেরকম না, এটা জাস্ট একটু কমফর্ট লেভেলটা যেহেতু বাড়িয়ে দিচ্ছে। কেন কি অনেক সময় আমাদের যখন কম্পিউটার ছিল না, যখন টাইপরাইটার ছিল,
তখন আমরা টাইপরাইটারেই ইউজ করতাম, কিন্তু আজকের দিনে টাইপরাইটিং কোর্টের কাজ বা অফিসিয়াল ডকুমেন্টস বাদ দিয়ে আমরা কিবোর্ডে টাইপ করে একটা প্রিন্ট দিয়ে দেই, কেন কি কমান্ডটা আমাদের জন্য ইজি, এখন আর আমরা ওইদিকে ওটাতে আর যেতে চাইছি না, মানে ব্যাপারটা অনেকটা এরকমই। আচ্ছা, আরো কিছু জিনিস আমার জানার আছে যে অনেকে নিমের দাঁতন ব্যবহার করে, তাই না? তো এটা কতটা ইউজফুল বা এটার কোনো বেনিফিট আছে কিনা? হ্যাঁ, নিমের দাঁতনটা এক্স্যাক্টলি আমি বলবো টু সাইডেড বুলেট, মানে দুদিকেই এফেক্ট করতে পারে, যতটা পজিটিভ ততটা নেগেটিভ। তো কেন কি নিমের দাঁতনের একটা খুব ভালো প্রপার্টি হলো অ্যান্টিব্যাকটেরিয়াল, প্লাস কিছুটা থাকার জন্য, মেডিসিনাল প্রপার্টি থাকার জন্য মাড়ির জন্য খুব ভালো, কিন্তু সেটা হলো রসটা। এখন যদি প্রপার একটু ভালো করে চিবিয়ে যদি সফট স্ট্রোকসে ক্লিন করা হচ্ছে, দাঁতও ক্লিন হয়ে যাচ্ছে। বাট যদি আমরা ঠিক করে নিজের মানে সচেতন থাকছি না, আর সাবকনশিয়াস লেভেলে আমরা যদি ব্রাশিং করছি, তখন কি হচ্ছে যে আমরা ফোর্স ইউজ করছি, আর ওই ফোর্স ইউজ করাটা মানে আমরা মাড়িকেও ড্যামেজ করছি, আমরা দাঁতকেও ড্যামেজ করছি, আর অ্যালং উইথ দ্যাট দাঁতকে কিছু ফাইবার্স ভিতরে ধরে রাখে আমাদের সেটা upper and lower দাঁতন থেকেই আসছে। হ্যাঁ, তো আচ্ছা। ওই ফাইবার্সটাও আমরা ড্যামেজ করে দিচ্ছি, কেন কি আমরা আননেসেসারি ফোর্স তো এই ফোর্সটা বোঝানোর জন্য আমি ব্রাশ, কোন ব্রাশটা কোম্পানি ডাজেন্ট ম্যাটার, কোম্পানি মার্কেটে অনেক আছে বা অনেক আসবে, কিন্তু প্রত্যেকটা ব্রাশের যদি আমরা মাথাটা দেখি, এই জায়গাতে এক্স্যাক্টলি এই জায়গাতে ইন্ডিকেশন দেওয়া থাকে যে ব্রাশটা হার্ড, মিডিয়াম, সফট, আল্ট্রা সফট। আচ্ছা, হার্ড আর মিডিয়াম আমরা ইউজ করাটা ভুল। আচ্ছা, কেন কি হার্ড আর মিডিয়াম ইউজ করা হয় ডেঞ্চার্সের জন্য, মেইনলি যাদের মানে পাটির দাঁত যেটা বলা হয়, যেটা বানানো হয়েছে, আচ্ছা। সেই জিনিসটা ক্লিন করার জন্য ওই ব্রাশ ইউজ করা যেতে পারে। ন্যাচারাল দাঁতের জন্য ওটা নয়। ন্যাচারাল দাঁতের জন্য সেটা নয়। সফট ব্রাশ যদি আমরা খুব সচেতনভাবে ব্রাশ করতে পারছি, আর না হলে আল্ট্রা সফট। কেন কি আল্ট্রা সফটে, হ্যাঁ, অনেক পেশেন্টসই আমাকে বলেছে যে এত নরম, এটা কি দাঁত পরিষ্কার করবে? বাট দেন বোঝার কথা এটাই যে যতটা ফোর্স আল্ট্রা সফট ব্রাশের ব্রিসেল লাগাতে পারছে, অতটুক ফোর্সেই দাঁত ক্লিন হচ্ছে, তার বাইরে দাঁত ড্যামেজ হচ্ছে। রাইট, মানে আলট্রা সফট যতটা ফোর্স দিচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অতটাই প্রয়োজন, ব্যাস। তার বাইরে আমরা যেটা দিচ্ছি সেটা আলটিমেটলি আমাদের ক্ষতিই করছে। তো এটা যেটা আমরা বুঝতে পারলাম যে নিমের দাঁতন নিয়ে আমার যে প্রশ্নটা ছিল, যে সেটা আমরা ব্যবহার করতে পারি বাট খুব কনসিয়াসলি, যাতে এক্সট্রা ফোর্স দাঁতের উপরে অ্যাপ্লাই না হয়ে যায়। নেক্সট আরও একটা জিনিস খুব ইউজ হয়, সেটা হলো যে লবণ বা তেল ব্যবহার করে আঙুল দিয়ে দাঁত মাজছে, এটা কতটা বেনিফিশিয়াল? সেম থিং, যদি কন্ট্রোলড ফোর্স, কেন কি যদি কেমিক্যাল কম্পোজিশনে যাওয়া যায় টুথপেস্টের, মেডিকেটেড না, নন মেডিকেটেড, মেডিকেটেড টুথপেস্ট তো কোনো স্পেসিফিক প্রবলেম আছে যার জন্য ব্যবহার করা হয়। নন মেডিকেটেড টুথপেস্টের প্রত্যেকের কেমিক্যাল কম্পোজিশন হলো পিউমিস। পিউমিস বেসিক্যালি কি একটা স্টোন, আচ্ছা, ওই স্টোনটাকে পাউডার করা হচ্ছে, ফাইন পাউডার, আর তারপর সেটাতে ফ্লেভার অ্যাড করে তারপর সেটাকে ব্রাশ করা হচ্ছে। তো ওইটা এক রকমের অ্যাব্রেসিভ, যেটা দিয়ে দাঁতের উপরের সারফেসটাকে মুছে দেওয়া হচ্ছে বেসিক্যালি। রাইট। তো এখন লবণও এক রকমের অ্যাব্রেসিভ। যদি আমরা এক্সাম্পলটা স্যান্ড পেপারের নেই, তো 80 নম্বরের যে গ্রিট আছে স্যান্ড পেপার, সেটা খুব কোর্স ভাবে কোনো জায়গাটাকে স্মুথ করবে। রাইট। যদি আমরা 3000 নিচ্ছি, তা অনেক বেশি অনেক ফাইন করে দিচ্ছে।
যত গ্রিট বাড়বে ততটা ফাইন করবে। লবণও এক রকমের অ্যাব্রেসিভ। তো লবণের ভালো প্রপার্টি যে লবণটা ডিজলভ হয়ে যাচ্ছে একটা ডেফিনেট সময়ের পরে। এই প্রপার্টিটাকে আটকানোর জন্য লবণটা নুনের সাথে তেলটা মিক্স করা হয়। কেন কি যখন তেলটা মিলে যাচ্ছে আমাদের জলটা তাড়াতাড়ি ডিজলভ করতে পারছে না এফেক্টিভ লং টাইম। কিন্তু হ্যাঁ, এক্সেসিভ ফোর্স যদি ইউজ করা হয়, ইভেন ফিঙ্গার ব্রাশিং, এক্সেসিভ ফোর্স যদি ইউজ করা হচ্ছে এনাফ, আমাদের দাঁত অতটা ড্যামেজ হবে না যতটা মাড়ি হবে। মানে অনেকের এটা হয়তো নিজে দেখতে পারছে যে আমি হাত দিয়ে দাঁতুন করছি বা হাত দিয়ে ব্রাশিং করছি, দিন দিন মাড়িটা নেমে যাচ্ছে, আমার রুটটা দাঁতের যে গোড়াটা সেটা এক্সপোজ হয়ে যাচ্ছে জাস্ট একমাত্র এক্সেসিভ ফোর্সের জন্য। আচ্ছা, এখানেও আবার সেই ফোর্সের ব্যাপারটাই চলে এলো। তো এমন কোনো খাবার আছে যেটা আমাদের ডেইলি লাইফ থেকে আমরা যদি বাদ দিই তাহলে আমাদের ডেন্টাল হেলথটা অনেক বেটার থাকবে? অনেকগুলো খাবার আছে, স্টার্টিং ফ্রম ভালো খাবার টু অ্যাডভান্স খাবার, আমরা সবগুলোতেই যাব। ভালো খাবার যেটা বাদ দেওয়া যেতে পারে সেটা হলো আমাদের টি কফি একটা হ্যাবিটের মধ্যে পরিণত হয়েছে। তো অনেকে টি কফিটা আমরা কেন ইউজ করি, কেন কি ক্যাফেন এক রকমের ব্রেইন বুস্টার, ব্রেইনটাকে অ্যাক্টিভ করে দেয় বা সতেজ ফিল করছে। কিন্তু টি কফিতে যে স্টেইনটা আছে সেই স্টেইনটা কোনোদিনও ব্রাশ দিয়ে ক্লিন হচ্ছে না। আচ্ছা, লাইক জামা কাপড়ে কখনো যদি চা পড়ে যায় সেটা একটা দাগ হয়ে যায়, বা যে পাত্রটায় আমরা দোকানে যদি দেখি যেটায় চা তৈরি হচ্ছে সেটা একটা দাগ পড়ে যায়। এই পর্যন্ত কি যদি আমরা বোরোসিল মানে যে সেরামিকের কোনো কাপ বা প্লেট ইউজ করছি, তো সেইগুলোতেও কিন্তু লং টাইম ইউজ, মানে লং টাইম মানে অনেক বছর দরকার নেই, 1 মাসের ইউজের মধ্যেই নতুন আর ডিফারেন্সটা বোঝা যায়। কেন কি ওই স্টেইনিংটা হয়ে যায়। সেম এফেক্টটা আমাদের দাঁতেও পড়ে। এক্স্যাক্টলি, যার জন্য প্রফেশনাল ক্লিনিং এর তখনই দরকার পড়ে। আচ্ছা, তো চা কফি একটা বড় রোল প্লে করছে। তাছাড়া খুব বেশি টক জিনিস, আচ্ছা, টকটাতে কি আছে, সাইট্রিক অ্যাসিড, খুব লো ফর্ম অফ অ্যাসিড বাট স্টিল অ্যাসিড। তো যদি টক জিনিস কেউ খুব বেশি খাচ্ছে তাহলে দাঁত আস্তে আস্তে ডিজলভ হয়ে যাবে। আচ্ছা, সেটা লং টাইম এফেক্ট। কেন কি প্রথম মানে প্রত্যেকেরই হয়তো প্রশ্ন এটাই আসতে পারে যে টকে তো ভিটামিন সি আছে, ডেফিনেটলি ভিটামিন সি আছে, কিন্তু অতিরিক্ত যে অমৃত এটাও কিন্তু বিষের মধ্যেই পরিণত। তারপরে একটা লিমিটে খেতে হবে আমাকে। ডেফিনেটলি একটা লিমিটের মধ্যে। তো টক জিনিস আমাদের এফেক্ট করে যাবে, কোনো টক জিনিস যেটা সেটা এফেক্ট করে যাবে। তাছাড়া আমাদের ডায়েটারি হ্যাবিটসের মধ্যে আর কি খাওয়া যায় না, তো এখন যদি অ্যাডভার্সের দিকে আসছি, অ্যাডভার্স হ্যাবিটসের দিকে কোনো রকমের স্মোকিং, সফট ড্রিঙ্ক। কেন কি সফট ড্রিঙ্ক বেসিক্যালি কিছুই না, কার্বনিক অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইডটাকে জলে ডিজলভ করে দেওয়া হচ্ছে, তো সেটাও অ্যাসিড। আমার কলিগ একজন, উনি নিজে ডেন্টিস্ট, আচ্ছা, বাট কোকোকোলা এত পছন্দ করে, এক রকমের সফট ড্রিঙ্ক। তো ওনার কোনো অ্যাডভার্স হ্যাবিট নেই, উনি কোনোদিন স্মোক করেন নাই, কোনোদিন কোনো হার্ড ড্রিঙ্ক বা কিছু করেন নাই, কিন্তু জাস্ট এই কোকোকোলা পছন্দ করার জন্য অ্যাট দ্য এজ অফ 32 সব দাঁত ডিজলভ হয়ে গেছে, পড়ে যাই নাই, ডিজলভ হয়ে গেছে। আর তারপরে উনি বিং এ ডেন্টিস্ট, উনি তারপর সবগুলো রিপ্লেস করেছেন। তো মানে এটা ডেন্টাল প্রফেশন যে হয় না এটা না, বাট মানে জেনে শুনেও ভুল করছে। তো এই জিনিসগুলোকে খাবার থেকে, এছাড়া বাচ্চাদেরকে যেটা বলা হয় চকলেট, চিপস, এগুলো তো নিশ্চয়ই এফেক্ট করে। 100% এইগুলো শুধু এইটা না, আমরা যদি সবজিটা, বিশেষ করে সবজিটা আজকের দিনে ধুয়ে খাওয়া বা
যেগুলো ডাইরেক্ট পেস্টিসাইড বা অন্য রকম কেমিক্যালের এই পর্যন্ত কি সারেরও ফার্টিলাইজারেরও কন্ট্যাক্টে আসছে। হুম। তো আমাদের জিনিসটা মনে রাখতে হবে যে দাঁত একটা ইনঅর্গ্যানিক সাবস্টেন্স, যেটার মধ্যে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ ক্যালসিয়াম, আর যেটা পেস্টিসাইড হয়ে গেল বা ফার্টিলাইজার হয়ে গেল বা অন্য কোনো ওষুধ হয়ে গেল, এইগুলোও মলিকিউলার ফর্মুলাতে ইনঅর্গ্যানিক সাবস্টেন্স রিয়াক্ট করবেই হ্যাঁ। তো 110% রিয়াক্ট করবে, যার জন্য অনেক সময় আমরা অনেকগুলো ভেজিটেবলস এরকম হয় যেগুলো হালকা একটু সিদ্ধ করে ফেলে তারপর রান্না করা হয়, আচ্ছা, এই রিজনের জন্যই যেন। তার মানে ভেজিটেবলসের মধ্যে ফার্টিলাইজার থাকলে সেটাও দাঁতকে এফেক্ট করতে পারে। 100%। আচ্ছা, এবার একটা কোয়েশ্চেন করি, আমি জানি না আমার আগে এই কোয়েশ্চেনটা কেউ কোনো পডকাস্টে করেছে কিনা কোনো ডেন্টিস্টকে। কোনো মহিলা যখন প্রেগনেন্ট থাকে সে সময়কার তার ফুড হ্যাবিট কি তার যে বাচ্চা আসতে চলেছে সে বাচ্চার ডেন্টাল হেলথের উপর এফেক্ট ফেলতে পারে? একদম ফেলতে পারে। আচ্ছা, অনেকগুলো ফুড হ্যাবিট আছে, এই পর্যন্ত কি অনেকগুলো ওষুধও আছে যেটা বাচ্চার ডেন্টাল হেলথে ডাইরেক্ট এফেক্ট করতে পারে, প্রেগনেন্সিতে বিশেষ করে ফিমেলসদের জন্য এফেক্ট করে। সেটা হলো অ্যালকোহল ইন এনি ফর্ম, আচ্ছা। স্মোকিং ইন এনি ফর্ম। ইনডিরেক্ট স্মোকিং হতে পারে, মানে আমার সামনে কেউ স্মোক, হ্যাঁ, আমার সামনে কেউ স্মোক করছে, আমি হয়তো পাবলিক ভেহিকলে করে যাচ্ছি আর পাশের জন স্মোক করছে, সেটাও এফেক্ট ফেলছে সেটা এফেক্ট বাচ্চার ডেন্টাল হেলথে। বাচ্চার ডেন্টাল হেলথে। মানে আমরা এতটা ডিপলি হয়তো চিন্তাই করি না যে আমি সামনে বসে আছি, আমার সামনে হয়তো কেউ না জেনেই স্মোক করছে, একজন প্রেগনেন্ট মহিলার সামনে বসে, সেই স্মোকিংটা তার বাচ্চার ডেন্টাল হেলথে এফেক্ট হ্যাঁ, করতে পারে। কেন কি জিন মিউটেশন স্টার্ট হয়ে গেছে, যেই আমি জিনিসটা ইনহেল করেছি আমার রক্তে এইটা চলে গেছে, আর রক্তে যেই রক্তটা আমার শরীরে চলছে এই রক্তটাই বাচ্চার শরীরে যাচ্ছে। রাইট। তো আমার মিউটেশনটা আসতে হবে, কেন কি আমি একটা ফুললি গ্রোন অ্যাডাল্ট, ও তো তৈরি হচ্ছে সে ওর সময়। তো তৈরি হচ্ছে, ওর মিউটেশনটা খুবই ফাস্ট হবে, যার জন্য প্রপার লিপ ফরমেশন হয় না, ক্লেফট লিপ বলা হয় একটা আচ্ছা, প্রবলেম। হ্যাঁ। এটা কনজেনিটাল প্রবলেম, বাচ্চা লিপটা জোড়া লাগা হয় নাই, তার আগেই জন্ম হয়ে যাচ্ছে, তার আগে জন্ম হচ্ছে না অ্যাকচুয়ালি, সেটা ডেভেলপমেন্টাল ইস্যুজের মধ্যে চলে আসছে। ক্লেফট লিপ আরো অন্য ইস্যুজেও হয়, অনেক জিনের প্রবলেমেও হয়, কিন্তু ডেফিনেটলি এটার জন্যও হয়। অ্যালং উইথ দ্যাট ক্লেফট প্যালেট, বোথ ক্লেফট লিপ অ্যান্ড প্যালেট। তো তাছাড়া এইটা বাদ দিয়েও অনেক সময় নিউরোলজিক্যাল ইস্যুস বাচ্চাদের মধ্যে একদম আর্লি স্টেজেই চলে আসে। মায়ার হ্যাবিটের জন্য ডাউন সিনড্রোম সবচেয়ে কমন প্রবলেম যেটা বাচ্চাদের হয় ডিউ টু এই আননেসেসারি বা আনওয়ান্টেড জিনিস ডিউরিং প্রেগনেন্সি, এটা নেওয়ার জন্য। এতক্ষণ আমরা যেগুলো আলোচনা করলাম এটা আমরা ডেন্টাল হেলথ কিভাবে ভালো রাখবো। এবার আমরা আরেকটা জিনিস ছুটে গেছি, যেটা আজকের দিনে কম ডক্টররা প্রেসক্রাইব করে, বিকজ ডিউ কোর্স অফ টাইমে আমরা জেনেছি, বাট স্টিল এক রকমের ড্রাগ আছে যেটাকে টেট্রাসাইক্লিন বলা হয়। আচ্ছা, টেট্রাসাইক্লিন ড্রাগ, হ্যাঁ, লং টার্ম ইউজে তো যে ইউজার তাকে এফেক্ট করছে, কিন্তু শর্ট টাইম ইভেন 3 দিনের কোর্সেও যদি একটা প্রেগনেন্ট মহিলাকে দেওয়া হচ্ছে, 100% তার বাচ্চার দাঁত ইস্যুজের সাথেই আসবে। টেট্রাসাইক্লিনের অনেকগুলো প্রবলেম আছে, দাঁত ম্যালফরমেশন বা অ্যাবনর্মাল ফরমেশন বা স্টেইনিং। আচ্ছা, তো সেটা ছোট থেকেই। আর দুধের দাঁত আর পার্মানেন্ট দাঁত দুটোই। আচ্ছা, এটা না মানে যে মায়ের একটা হ্যাবিট বাচ্চার যখন পার্মানেন্ট দাঁত আসছে, মানে ধরুন যে 8 বছর বা 10 বছর বয়সে, সেটাতেও এফেক্ট রেখে যাচ্ছে। নাকি। এতক্ষণ আমরা তো জানছিলাম যে কিভাবে আমরা দাঁতের কেয়ার করব বা কি হ্যাবিটস চেঞ্জ করলে দাঁতের যত্ন নিতে পারবো। এবার আসি ট্রিটমেন্টে, যে
খুব এখন প্রচলিত একটা নাম শোনা যায় যে আরসিটি বা রুট ক্যানেল। তো এই আরসিটিটা কি বা কি সিচুয়েশনে, কোন সিচুয়েশনে আরসিটির প্রয়োজন হতে পারে? আরসিটির ফুল ফর্ম হলো রুট ক্যানাল ট্রিটমেন্ট। হুম। তো আমাদের প্রত্যেকটা দাঁতের মধ্যে ভিতরে নার্ভ আছে, কেন কি দাঁতটা যদিও ইনঅর্গ্যানিক কিন্তু দাঁতটাকে কনস্ট্যান্ট নিউট্রিশনের দরকার পড়ে। নিউট্রিশন তো মানে আমরা খাচ্ছি, এই খাওয়াটা দিয়ে ডাইরেক্ট দাঁত পাবে না। তো দাঁতের মধ্যে ব্লাড সাপ্লাইও আছে আর নার্ভ সাপ্লাইও আছে। যখন আমাদের দাঁতে কোনো কারণে, সেটা কোনো রকম অ্যাক্সিডেন্ট থেকে হতে পারে বা এক্সটার্নাল কোনো প্রবলেম থেকে হতে পারে বা সেলফ ইনডিউসড হ্যাবিট, কোনো রকম স্মোকিং, টব্যাকো টেকিং বা অন্য কোনো অ্যাডভার্স হ্যাবিট বা ডিকে, যেটা দাঁতে পাতি ভাষায় বলতে গেলে দাঁতে পোকা লেগে যাওয়া, যদি সেইটা বলা হয়, যখন ডিপ লেভেলে ইম্প্যাক্ট করে, কেন কি দাঁতের 3টা লেয়ার আছে, এনামেল, ডেন্টিন, পাল্প। তো পাল্প হলো ওই লেয়ারটা যেখানে সফট টিস্যু আছে, মানে ব্লাড সাপ্লাই আর নার্ভ সাপ্লাই আছে। হ্যাঁ, তো যখন এনামেলটা ড্যামেজ করলো, আমরা শুধু একটা কালো স্পট বা একটা হোয়াইট স্পটের মধ্যে বুঝতে পারবো। যখন ডেন্টিন এফেক্ট করে যাচ্ছে তখন অনেক রকমে আমরা বুঝতে পারি, সেটা হলো হালকা সেন্সিটিভিটি, শিরশিরানি, মাঝে মধ্যে ব্যথা হওয়া আবার নিজে নিজে ঠিক হয়ে যাওয়া, বা অনেক সময় কিছু মিষ্টি খেলে বা ঠান্ডা খেলে দাঁতে অসুবিধা হওয়া, বা তাছাড়া অন্য এফেক্ট যেটা আমাদের ইয়ের থেকে, ডেন্টিন ড্যামেজ থেকে হয়, সেটা হলো দাঁতের কালার চেঞ্জ হয়ে যাওয়া। ওকে। এইগুলো কেসে আরসিটি মোস্ট অফ দ্য টাইম ইন্ডিকেটিভ হয় না, মোস্ট অফ দ্য টাইম নর্মাল ফিলিং বা রেস্টোরেশন, যদি টেকনিক্যাল টার্মে বলা হয়, করলেই দাগটা বেঁচে যায়। আচ্ছা। কিন্তু যদি ফার্দার ড্যামেজ হয়েছে আর নার্ভটা ড্যামেজ হয়ে গেছে, এখন নার্ভটা দুরকম ড্যামেজ হতে পারে। একটা হলো যে রিভার্সেবল ড্যামেজ। তো রিভার্সেবল ড্যামেজ যদি হয়েছে, সেই ক্ষেত্রে কিছু ওষুধ আর কিছু থেরাপিউটিক ট্রিটমেন্ট, এই দুটো মিক্স করে আমরা ফিলিং করে বা অন্য রেস্টোরেটিভ প্রসিজিয়ারে দাগটাকে বাঁচানো যেতে পারে। আচ্ছা। কিন্তু যখন ড্যামেজটা ইররিভার্সেবলের দিকে চলে গেছে, আরসিটি শুধু তখন ইন্ডিকেটিভ। তো রুট ক্যানাল ট্রিটমেন্টে মেইনলি কি হয়, যে ড্যামেজ নার্ভটা সেটাকে রিমুভ করে দেওয়া হয়, বা পার্শিয়ালি ড্যামেজ যদি আছে তাহলে রিজেনারেটিভ এন্ডোডন্টিস্ট একটা প্রসিজিয়ার, যেখানে জাস্ট যতটা ড্যামেজ হয়েছে সেই পার্ট অফ নার্ভটা রিমুভ করে তারপর দাগটাকে সুস্থ করে দেওয়া হয়। আচ্ছা। তো আরসিটি বেসিক্যালি ওই প্রসিজিয়ারটা যেখানে নার্ভটাকে আমরা ঠিক করে, মানে ড্যামেজ নার্ভটাকে রিমুভ করে, ইনফেকশন ফ্রি করে দাগটাকে তারপর বাঁচিয়ে দিলাম। মানে যেটা হয়তো ইন নরমাল কেসেস আগে আমরা ভাবতাম যে এই দাঁতটা তুলে ফেলতে হবে, পোকা লেগে গেছে বা দাঁতটা ক্ষয় হয়ে গেছে, এটা তুলে ফেলতে হবে, এটাতে দাঁতটাতে খুব শিরশির করছে ঠান্ডা লাগলে বা গরম লাগলে। তো এখন সেটা তুলে না ফেলে বাঁচানোর জন্য আমরা আরসিটি করতে পারি। ইমপ্লান্টটা কি স্যার? ডেন্টাল ইমপ্লান্ট যেটা এখন খুব শোনা যায়, বা আপনার সাথেও এই টার্মটা খুব জড়িত, মানে আপনার ক্লিনিকে গেলে বা কোথাও গেলে দেখা যায় যে ডেন্টাল ইমপ্লান্ট স্পেশালিস্ট। হ্যাঁ, তো এই ব্যাপারটা কি আছে? ডেন্টাল ইমপ্লান্ট আর একটু অ্যাডভান্স ট্রিটমেন্ট বলা যেতে পারে, কিন্তু হ্যাঁ, এইটা ভাবা ভুল যে যেই দাঁতে আরসিটি করা যাবে সেই দাঁতে, বা যেই দাঁতে ফিলিং করা যাবে সেই দাঁতে ইমপ্লান্ট দরকার আছে না। ইমপ্লান্ট হলো মিসিং টুথকে রিপ্লেস করার প্রসিজিয়ার, বা
মানে যে Maybe- দাঁতটা নেই, যেটা হ্যাঁ, পড়ে গেছে কোনো যেটা কারণে, পড়ে গেছে বা যেটাকে তুলে দিতে হচ্ছে, হুম, যেমন একটা এক রকমের ইমপ্লান্ট থাকে ইমিডিয়েট লোডিং, মানে হুম, আজকে আমার দাঁত তোলা হলো হুম, আর আমি আজকেও দাঁত বসিয়ে নিতে পারবো। ওকে। এতটা অ্যাডভান্স এখন ডেন্টাল ফিল্ড হয়ে গেছে যে আমি আজকে দাঁত তুলছি আর আজকেই আমার দাঁত সেটা কি বসানো, পার্মানেন্ট না রিমুভেবল? সেটা ফিক্স ফিক্সড, মানে ন্যাচারাল দাঁতের মতোই। ডেফিনেটলি। ওকে। তো তো ইমপ্লান্ট হলো এক ইমপ্লান্টের যদি আমরা দেখতে যাই, আমাদের প্রত্যেকটা দাঁতের নিজের একটা রুট আছে। হুম। তো ইমপ্লান্টটা দুটো ফেজের মধ্যে হয়। হুম। প্রথম একটা টাইটেনিয়াম প্লেস করা হয়, কেন কি ন্যাচারাল রুট যেটা সেটা তো আমরা বানাতে পারবো না, সেটা পসিবল না। কিন্তু আমাদের বোন আর বডির সাথে বেস্ট ম্যাচিং নেক্সট আইটেম সেটা হলো টাইটেনিয়াম। তো টাইটেনিয়াম যার জন্য মেডিকেলি নি রিপ্লেসমেন্ট হোক বা জয়েন্ট রিপ্লেসমেন্ট হোক, এই পর্যন্ত অন্য প্রস্থেটিককেও টাইটেনিয়ামটা ইউজ করা হয়, কেন কি টাইটেনিয়ামটাকে বডি নিজের একটা পার্ট বলে অ্যাকসেপ্ট করে নিতে পারে ইজিলি। মেডিকেল গ্রেড টাইটেনিয়াম 6। তো ডেন্টাল ইমপ্লান্টেও এক্স্যাক্টলি এটাই করা হয়, যে একটা টাইটেনিয়াম রুট আমার জয়ের ভিতরে বসিয়ে দেওয়া হচ্ছে, আর তারপরে তার উপরে যেমন আমার রিকোয়ারমেন্ট, কেন কি অনেক রকমের দাঁত হয়, তো আমার রিকোয়ারমেন্ট অনুসার আমি দাঁত বসিয়ে দিতে পারি। তার মানে ডেন্টাল ইমপ্লান্টটা পুরোপুরি, যদি আমার মিসিং টুথ থাকে সেক্ষেত্রে ডেন্টাল ইমপ্লান্টে আমি পার্মানেন্ট একটা দাঁত বসিয়ে নিতে পারছি, তাই তো? আচ্ছা, আরও একটা টার্ম খুব শোনা যায়, স্কেলিং। অনেকের কাছে এটাও শোনা যায় যে স্কেলিং বেশি করলে নাকি দাঁতের জন্য ক্ষতিকর, বা স্কেলিং বেশি করা ভালো নয়। তো স্কেলিং ট্রিটমেন্টটা কখন করা উচিত, বা এটা কি সত্যিই বেশি করলে ক্ষতিকর? আমরা তো ব্রাশিং যদি বেশি করি তখন সেটাও ক্ষতিকর। হ্যাঁ। ডেফিনেটলি স্কেলিংটা করা দরকার। প্রত্যেক পেশেন্টকেই বলা হয় যে 8 to 12 মান্থসের মধ্যে, কেন কি আহ, আমরা যেমন বাইরে ইউরোপিয়ান বা ইউনাইটেড স্টেটসে এইটা কম্পালসারি যে যখন বাচ্চা 13 বছর বয়সে আসছে ইমিডিয়েটলি ব্রেসেস করা হয়ে যাবে। কেন? ব্রেসেসটা করলে দাঁতের অ্যালাইনমেন্ট কারেকশন হয়ে যাবে, ডেন্টাল প্রবলেমস কম হবে। কিন্তু আমাদের ইন্ডিয়াতে এই জিনিসটা ওইভাবে দেখা হয় না। তো কেন কি ব্রেসেস ইন্ডিয়াতে অপশনাল, ইন্ডিয়াতে মানে সবাই ব্রেসেস করায় না, যাদের ইচ্ছা তারা ব্রেসেস করে। কিন্তু ব্রেসেসটা বাইরে কেন কম্পালসারি করা হয়েছে, আমরা অনেক পেশেন্টেরই এরকম দেখি যে পেশেন্ট বলছে আমি দিনে 2বার ব্রাশ করি, আমার কোনো অ্যাডভার্স হ্যাবিট নেই, আমি কোনো রকম মিষ্টি ইনটেক করি না, আমি ফিঙ্গার ব্রাশিং করি, যা যা আপনি বলেছেন সেটা করি, প্রত্যেক 6 মাসে এসে আপনাকে দেখাই, তাও আমার দাঁতের সমস্যায় ভুগতে হচ্ছে। কেন? কেন কি আমার যে দাঁতের অ্যালাইনমেন্ট ঠিক নেই। আমি ব্রাশ তো করছি, মুখটা তো পরিষ্কার রাখছি, কিন্তু আমার যখন দাঁতটা আগে পিছে টেরা বেঁকা বা ঘুরে আছে, তখন জায়গায় জায়গায় খাবারটা আটকে যাচ্ছে, সেটা আমি দেখতে পারছি না। আমি পরিষ্কার সেটা করছি যেটা আমি চোখে দেখতে পারছি, রাইট। কিন্তু যেটা আমি দেখতে পারছি না সেটা আমি কি করে পরিষ্কার করব? বা একটু ডিলে, মানে প্লাকটা যখন ক্যালকুলাস স্টেজে হয়ে যায়, প্লাক হলো ব্যাকটেরিয়ার সফট স্টেজ। যখন ব্যাকটেরিয়া ঘরটা জাস্ট তৈরি করেছে, ফাউন্ডেশনটা ক্রিয়েট করা হয়েছে, তখন সেটাকে ব্রাশ করে বা জয়েন্ট দিয়ে রিমুভ করা রিমুভ করা সম্ভব। কিন্তু যখন ব্যাকটেরিয়াটা ক্যালকুলাস ফর্মে বসে গেছে, মানে বিল্ডিং তৈরি করে নিয়েছে, তখন ব্রাশ কেন, আমরা যদি নখ দিয়েও খোটাই তাও মানে এটাকেই কি আমরা দাঁতের পাথর যেটা হয় বলি, সেটাই সেটা। এক্স্যাক্টলি। তো তখন সেই কেসে বা আমার
হ্যাবিটের জন্য, অ্যাডভার্স হ্যাবিটের জন্য বা ডায়েটারি হ্যাবিটের জন্য। যেমন অনেকেই খুব বেশি বিট খায়, তাছাড়া এরকম কোনো ফুড আইটেম খাচ্ছে, বা এই যে আমারই একজন পেশেন্ট আছে যিনি খুব ওনার মানে কাজুর ফ্যাক্টরি আছে, তো সারাদিন কাজু টেস্টিং করতে হয়। এইসব কেসে দাঁতে স্টেইন বসে যায়, হয়তো প্রপার মেনটেন করার জন্য কোনো রকম ক্যালকুলাস মানে পাথর হচ্ছে না, কিন্তু দাঁতে কালার চলে আসে। হ্যাঁ, অনেক সময় জলের জন্য জিনিসটা হয়। জলে আয়রন শুধু থাকা নট নেসেসারি, জলের যদি টিডিএস হাই হয় মানে মিনারেল লেভেল যদি হাইয়ার স্টেজে থাকে তাহলেও দাঁতে স্টেইন পড়ে যায়। ওকে, সেই কেসে স্কেলিং রেকমেন্ডেড বা সেই কেসে স্কেলিং করা হয়। তো আর স্কেলিং, হ্যাঁ, যদি কন্ট্রোলড এনভায়রনমেন্টে পেশেন্ট রিকোয়ারমেন্টের হিসাবে যদি করা হচ্ছে ইজ গুড, কিন্তু যদি স্কেলিং খুব ঘন ঘন করা হচ্ছে বা বিশেষ করে যখন দরকার নেই তখন করা হচ্ছে, ইকুয়ালি ড্যামেজ করবে। মানে আজকে আমি স্কেলিং করলাম, আজকে ড্যামেজ করবে না, আমি প্রত্যেক মাসে বা প্রত্যেক 2 মাসে 3 মাস পর আমি যদি স্কেলিং করছি, 2 ইয়ার্স ডাউন দ্য লাইন আমার দাঁত খারাপ আস্তে আস্তে সেন্সিটিভ বা অন্য ইস্যুস চলে আসবে। তো আমরা এমন অনেকগুলো হ্যাবিটস জানতে পারলাম যেগুলো অ্যাভয়েড করলে আমাদের ডেন্টাল হেলথটা ভালো থাকবে, এবং অনেকগুলো ট্রিটমেন্ট জানতে পারলাম যে কি ট্রিটমেন্টস অ্যাভেলেবেল আছে যদি আমার প্রবলেমস অলরেডি হয়ে গেছে। তো আমার বিশ্বাস যারা আজকের আমাদের পডকাস্টটা দেখছেন তারাও তাদের ডেন্টাল হেলথ রিলেটেড অনেক ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে গেছেন। যারা আপনাদের দাঁত বা দাঁতের সমস্যা নিয়ে স্যারের সঙ্গে ডিসকাস করতে চাইছেন তারা স্যারের চেম্বার, আমি ঠিকানাটা দিয়ে দেবো আমাদের ক্যাপশনে বা আমাদের ভিডিওর কোথাও একটা, তারা সরাসরি স্যারের সঙ্গে গিয়ে যোগাযোগ করতে পারেন। যেভাবে স্যার পডকাস্টে বসে প্রত্যেকটা জিনিস বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে বললেন, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি যে স্যারের চেম্বারে গেলেও স্যার কিন্তু আমার কি প্রবলেম হয়েছে, আমার কোন ট্রিটমেন্টটা যাওয়া উচিত, কেন যাওয়া উচিত, একইভাবে বুঝিয়ে বলেন। কারণ আমিও কিন্তু স্যারের ডিরেক্ট পেশেন্ট না হলেও পেশেন্টকে নিয়ে স্যারের কাছে যাচ্ছি, তো যে কারণে আমার এই এক্সপিরিয়েন্সটা রয়েছে। তো আপনারাও যারা স্যারের সঙ্গে ডিসকাস করতে চান আপনাদের প্রবলেমস নিয়ে, আমি স্যারের চেম্বারগুলোর নাম্বার এবং তার ঠিকানাটা আমাদের ক্যাপশনে দিয়ে দেবো, আপনারা সরাসরি স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আজকের এই পডকাস্টটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগলো। আজকের এই ভিডিওতে আপনার পরিচিত কারোর জন্য যদি কোনো ইম্পর্টেন্ট ইনফরমেশন থেকে থাকে তাহলে ভিডিওটা অবশ্যই তার সাথে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিতে হেল্প করবেন। তো দেখতে থাকুন টেডভাইজার টক্স, জুড়ে থাকুন আমাদের পেজ টেডভাইজারের সঙ্গে। আগামী পর্বে আমরা অবশ্যই নিয়ে আসবো আরও কোনো একজন ইম্পর্টেন্ট ব্যক্তিকে এবং জানবো তার থেকে দারুণ দারুণ তথ্য। দেখতে থাকুন, সঙ্গে থাকুন টেডভাইজার টক্সের। ধন্যবাদ।